সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হংকং ইস্যুতে মুখোমুখি চীন যুক্তরাজ্য। টিকটক সহ চীনা অ্যাপ নিষিদ্ধ হতে পারে যুক্তরাষ্ট্রেও। যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি শিক্ষার্থীদের। স্বাস্থ্যবিধি মানছে না মার্কিনীরা, ৩২ রাজ্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী। দিল্লিতে ১.৫ লাখ সিসিটিভি বসিয়ে চীনা সেনাবাহিনীর নজরদারি। মিয়ানমার সেনাপ্রধান ও উপসেনাপ্রধানের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হংকং ইস্যুতে মুখোমুখি চীন যুক্তরাজ্য। নতুন নিরাপত্তা আইন জারির পর হংকং ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাজ্যের উত্তেজনা তৈরি হয়েছে। এরই মাঝেই সোমবার হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ না করতে ব্রিটেনকে সতর্ক করে দিয়েছে বেইজিং। সোমবার ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যকে হংকং ইস্যুতে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন। চীনা এই রাষ্ট্রদূত বলেছেন, হংকংয়ের ৩০ লাখ বাসিন্দার সবাইকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য, যা মোটা দাগে হস্তক্ষেপের শামিল। চীন বিরোধীরা বলেছেন, নতুন এই আইনের মাধ্যমে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে হংকং যে স্বাধীনতা ভোগ করত সেটিকে গুড়িয়ে দিয়েছে বেইজিং। হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন জারির পর দেশ দুটির মাঝে কথার লড়াই শুরু হয়েছে। ব্যাপক বিতর্কিত এই আইনের বিরোধিতায় সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন হংকংয়ের শত শত গণতন্ত্রকামী আন্দোলনকারী। তবে নতুন এই আইনে আন্দোলনকারী জোশুয়া ওংকে অভিযুক্ত করা হয়েছে। আন্দোলনকারী জোশুয়া ওং হংকংবাসীদের আন্দোলনে বিশ্ব সম্প্রদায়ের আরও বেশি সমর্থন কামনা করছেন। হংকংয়ের বাসিন্দাদের যুক্তরাজ্যের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবের ব্যাপারে ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ বলেন, তিনি আশা করছেন ব্রিটেন এই প্রস্তাবে পুনর্বিবেচনা করবে। লিউ বলেন, ব্রিটেন হংকংয়ের নাগরিকদের যে প্রস্তাব দিয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানার পর বেইজিং করণীয় নির্ধারণ করবে। ব্রিটেন বলেছে, ১৯৯৭ সালের হংকং হস্তান্তর সময় চীনের সঙ্গে চুক্তি হয়েছিল, তা লঙ্ঘন করেছেন বেইজিং। ওই চুক্তিতে বলা হয়েছিল, বেইজিংয়ের কাছে ভূখণ্ডটি হস্তান্তরের মাধ্যমে ৫০ বছরের মধ্যে সেখানকার নির্দিষ্ট কিছু গণতান্ত্রিক স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না চীন, যা আছে হংকং নিরাপত্তা আইনে। ১৯৯৭ সালে যুক্তরাজ্য হংকংকে চীনের হাতে তুলে দেওয়ার পর থেকেই জাতীয় নিরাপত্তা আইন পাশের দাবি ছিল বেইজিংয়ের। হংকংয়ের নেতারা সেই চেষ্টাও করেছিলেন, কিন্তু জনতার বাধার মুখে তা আর পাশ করতে পারেননি। শেষ পর্যন্ত গত ২২ মে আইন প্রণয়নের দায়িত্ব নিজের হাতে তুলে নেয় চীন সরকার। হংকংয়ের স্বাধীন আইন ব্যবস্থা থাকলেও তাদের ক্ষুদ্র সংবিধানে এরকম একটি সুযোগ রাখা ছিল, ফলে বেইজিংয়ের হস্তক্ষেপে বেশি কিছু করার ছিল না হংকংয়ের নেতাদের। নতুন আইনে বর্ণিত ৪টি অপরাধ হল বিচ্ছিন্নতা দাবি, কেন্দ্রীয় চীন সরকারের বিরোধিতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জাতীয় সুরক্ষা বিপন্ন করতে বিদেশিদের সঙ্গে জোট বাঁধা। নতুন আইনের সাজা। আইনটি মূল ভূখণ্ডের চীনা কর্মকর্তাদের প্রথমবারের মতো হংকংয়ে কাজ করার অনুমতি দিয়েছে। হংকংয়ের স্থানীয় আইন ও সম্প্রদায়ের পাশাপাশি বিদেশি নাগরিকদের ওপরও প্রভাব বিস্তারের ক্ষমতা পেয়েছে বেইজিং। হংকংয়ের স্বাধীনতার দাবি এখন অপরাধ বলে বিবেচিত হবে। বিক্ষোভের সময় সরকারি সম্পত্তি নষ্ট হলে তা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধরা হবে। এসব অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে নতুন এই আইনে। টিকটক সহ চীনা অ্যাপ নিষিদ্ধ হতে পারে যুক্তরাষ্ট্রেও। সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিরোধের জের ধরে খুদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক সহ ৫৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এবার একই পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, এমনই আভাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, টিকটক সহ চীনা অ্যাপগুলো নিষিদ্ধের বিষয়টি অবশ্যই দেখা হচ্ছে। তিনি বলেন, আমি প্রেসিডেন্টের সামনে পড়ে যেতে চাই না, তাই বিষয়টা নিয়ে আমরা ভাবছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখা হচ্ছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অ্যাপটি চীনের তৈরি এবং ব্যবহারকারীর তথ্য তাদের কাছেই সংরক্ষিত থাকছে। তাই মার্কিন আইন প্রণেতাদের আশঙ্কা, চীনা কমিউনিস্ট শাসক গোষ্ঠী কোম্পানিটির মাধ্যমে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে পারে বা আইন বলে চীন কোম্পানিকে তথ্য দিতে বাধ্য করতে পারে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তবে টিকটক বরাবরই বলে আসছে যে এর ডাটা সেন্টার চীনা ভূখণ্ডের বাইরে অবস্থিত এবং এসব ডাটার কোনোটাই চীনের আইনের আওতায় পড়ে না। টিকটক বলেছে, যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর যাবতীয় তথ্য যুক্তরাষ্ট্রের ডাটা সেন্টারে জমা আছে, তাই এই ডাটা চীনে পাচার হওয়ার কোনো সুযোগ নেই। কোম্পানিটির মতে যুক্তরাষ্ট্র যে দাবি তুলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি শিক্ষার্থীদের। পড়াশোনার জন্য বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা, কিন্তু সাম্প্রতিক সময়ে এসব বিদেশি শিক্ষার্থীদের জন্য খারাপ খবর দিচ্ছে দেশটি। যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন সিদ্ধান্তের কারণে হাজারো বিদেশি শিক্ষার্থীর ওপর প্রভাব পড়তে যাচ্ছে। কিছু বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অনলাইন ক্লাসের দিকে ঝুঁকে যাওয়ার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ জানিয়েছে, অনলাইনে পাঠদান চালু হলে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে বা নির্বাসনে যেতে হবে। ফলে F1 এবং M1 ভিসাধারী শিক্ষার্থীরা যারা এমন পরিস্থিতির সম্মুখীন হবেন, তাদের অবশ্যই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে অথবা অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়মের বাইরে গেলে শাস্তিও ভোগ করতে হবে। বাংলাদেশ সহ বিশ্বের 20টিরও বেশি দেশের শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে এসব শিক্ষার্থী বিপাকে পড়ে গেছে। স্বাস্থ্যবিধি মানছে না মার্কিনীরা, 32 রাজ্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। হাসপাতালগুলোর ফাঁকা শয্যার সংখ্যা প্রায় ফুরিয়ে এসেছে, কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটির সপ্তাহ চলায় মার্কিনীরা থোড়াই কেয়ার করছেন স্বাস্থ্যবিধির। সৈকত সহ বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। CNN এক প্রতিবেদনে এ খবর জানিয়ে বলেছে, দেশের চিকিৎসকরা আশঙ্কা করছে এতে করে সংক্রমণের হার আরও বাড়বে। সম্প্রতি দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের দৈনিক আক্রান্তের সংখ্যা লাখে গিয়ে ঠেকতে পারে। চিকিৎসকরা বলেছেন, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যেভাবে জনসমাগম স্থলগুলো মানুষে পরিপূর্ণ হয়ে উঠছে, তাতে করে ভাইরাসটির সংক্রমণ আরও দ্রুত ছড়াবে এবং অর্থনীতির গতি ফেরার যে কথা বলা হচ্ছে তা সচল হওয়ার বিষয়টি আরও বিলম্বিত হবে। আচরণ না বদলালে করোনার সংক্রমণের হার আরও বাড়তে থাকবে। 32 অঙ্গরাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রে পরপর কয়েকদিন ধরে করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। সংক্রমণ বাড়ায় আরও অনেককে যে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হবে, এই বিষয়ে নিশ্চিত হয়ে পড়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, আগামী সপ্তাহগুলোতে সংক্রমণ ও মৃত্যু বাড়বে, শয্যা সংকটে পড়বে হাসপাতালগুলো। দেশটির 50টি অঙ্গরাজ্যের 32টিতে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে সংক্রমণ বিবেচনায় এই তালিকায় নাম ওঠা রাজ্যগুলো হলো আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ডেলওয়ারে, ফ্লোরিডা, হাওয়াই, জর্জিয়া, ইডাহো, ইলিনয়েস, ইন্ডিয়ানা, আইওয়া, কানসাস, লুজিয়ানা, ম্যারিন্ডা ও মিশিগান। সংক্রমণ বৃদ্ধির তালিকায় আরও রয়েছে মিশিগান, মিসৌরি, মন্টানা, নেভাডা, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলিনা, নর্থ ডাকোটা, ওহাইও, ওক্লাহোমা ও অরেগন, সাউথ ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, টেনেসি, টেক্সাস, ওয়াশিংটন, ওয়েস্ট ভার্জিনিয়া এবং উইসকনসিন। 14টিতে সংক্রমণ একই রকম রয়েছে, কমেছে মাত্র 4টিতে। হাউস্টনের বেলার কলেজ অফ মেডিসিনের ন্যাশনাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিন ডাক্তার পিটার হোটেজ CNN-কে বলেছেন, আমাদের দেশ জুড়ে করোনা ঊর্ধ্বমুখী। বিস্তার চলছে এখনও প্রতিদিনে আক্রান্তের সংখ্যা বাড়ছে, আক্রান্তের রেকর্ড প্রতিদিন ভাঙছে। এই হারে সংক্রমণ চলতে দেয়া যায় না। দিল্লিতে 1.5 লাখ সিসিটিভি বসিয়ে চীনা সেনাবাহিনীর নজরদারি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসানো 1.5 লাখ সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে চীনা সেনাবাহিনী নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির সরকার এসব ক্যামেরা বসানোর কাজ চীনা কোম্পানিকে দিয়েছিল। লাদাখ সংঘাতে ভারতীয় 23 সেনার প্রাণহানির পর এখন দেশটির বিরোধী দলীয় নেতাকর্মীরা বলছেন, দিল্লিতে ক্যামেরা বসিয়ে চীনা সেনাবাহিনীকে নজরদারি চালানোর সুযোগ করে দিয়েছে আম আদমি পার্টি। দেশটিতে চীন বিরোধী মনোভাব যখন তুঙ্গে, তখন সিসিটিভির মাধ্যমে চীনা সেনাবাহিনীর নজরদারি চালানোর এই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। গত 15 জুন লাদাখ সংঘাতের পর ভারতের ক্ষমতাসীন সরকার চীনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে শুরু করেছে। সীমান্তে সৈন্য সরঞ্জাম বৃদ্ধির পাশাপাশি ইতোমধ্যে ভারতে চীনা 59টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। দিল্লিতে যে 1.5 লাখ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে তা চীনা কোম্পানি হিকিভিশনের উৎপাদিত। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, চীনা এই কোম্পানির ক্যামেরা চালানোর জন্য তাদের তৈরি একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে হয়। সরকারি বেসরকারি অফিসের পাশাপাশি দিল্লির হাজার হাজার মানুষ বাড়িতে হিকিভিশনের ক্যামেরা বসিয়েছেন। তারা এই অ্যাপ ডাউনলোড করেছেন ফোনে, যা নজরদারি চালানোর অন্যতম অস্ত্র।
ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এই ইস্যুতে আম আদমি পার্টির ব্যাপক সমালোচনা শুরু করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন পুরোটাই রাজনীতি। দিল্লির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ অনুজ আগরওয়াল বলেছেন শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা একাই হুমকি নয়, বরং মোবাইল ফোনে লাইভ দেখার জন্য যখন মানুষ হিকিভিশনের অ্যাপ ডাউনলোড করেন হুমকি তৈরি হয় তখন। মিয়ানমার সেনাপ্রধান ও উপসেনাপ্রধানের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জুলুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রথমবারের মতো মিয়ানমার সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং ও ডেপুটি সেনাপ্রধান জেনারেল সো উইনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার বরিস জনসন সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের 2 শীর্ষ সেনা কর্মকর্তা সহ বিশ্বের বিভিন্ন দেশের 49 জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্যের হাই কমিশন এ তথ্য জানিয়েছে। এই নিষেধাজ্ঞার প্রথম তালিকায় চিহ্নিত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ রাশিয়া ও সৌদি আরবের নাগরিক। তবে তাদের মধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং লাইং ও ডেপুটি কমান্ডার ইন চিফ সো উইন রয়েছেন। তারা উভয়ই রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের জন্য দায়ী। যুক্তরাজ্যে এটি প্রথমবারের মতো যারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা। ইতোপূর্বে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছিল দেশটি। এই তালিকায় প্রথমেই রয়েছে 25 জন রাশিয়ার নাগরিক, যারা মূলত নিরীক্ষক সের্গেই ম্যাগনিতস্কির সাথে দুর্ব্যবহার ও তার মৃত্যুর জন্য দায়ী। সের্গেই রাশিয়ার একদল শুল্ক কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দ্বারা সংঘটিত বিশ্বব্যাপী ব্যাপক দুর্নীতির তথ্য প্রকাশ করেছিলেন। এছাড়া রয়েছে 20 জন সৌদি আরবের নাগরিক, যারা সাংবাদিক জামাল খাশোগি হত্যার সাথে জড়িত ছিল, এবং আরও রয়েছে উত্তর কোরিয়ার গোলাগুলিতে সংগঠিত জোরপূর্বক শ্রম, নির্যাতন ও হত্যার সাথে জড়িত 2টি সংস্থা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।